রাতভর তেহরানের দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। On Iran, you called it an excursion. You said it would be over soon. Are you thinking this week it will be over? No, Are you but talking soon. about days? I think soon. Okay, and with respect Very soon. Everything they have is gone, including their leadership. লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, কয়েকজনের মৃত্যু। পরিস্থিতি শান্ত হলে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিকে পদক্ষেপ নেবে ফ্রান্স। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের সীমান্তে নতুন করে আক্রমণে 7 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেলের দখল নিতেই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপেছে ইরান। তেহরান ও ইস্পাহান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও বিমান হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 11 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণাও দিয়েছে। এসব হামলা তেহরান সহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারা লক্ষ্যবস্তুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বলেন হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তার দাবি ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি চলমান সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায় সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। No, but soon. I think soon. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করতে যৌথ তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তেলের দখল নিতেই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানে শত শত মানুষ পথে নেমে দেশীয় ঐক্য প্রদর্শন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকায় এই অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশ্লেষকদের মতে এমন অস্ত্রের ব্যবহার বেসামরিক মানুষের জন্য ভয়াবহ মানবিক ঝুঁকি তৈরি করতে পারে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার প্রকাশিত তাদের এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ লেবাননে ইয়হমোর এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে। সংস্থাটির যাচাই করা 7টি ছবিতে দেখা যায় গেল সপ্তাহে আবাসিক এলাকায় সাদা ফসফরাস গোলা নিক্ষেপ করা হয়। এতে অন্তত 2টি বাড়িতে আগুন ধরে যায়। এই অস্ত্র ব্যবহারের বিষয়ে সংস্থাটির লেবানন গবেষক বলেন, বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর পরিণতি গুরুতর হতে পারে। এই দাহ্য রাসায়নিকের প্রভাবে এমন আঘাত হতে পারে যা মানুষকে সারা জীবন বহন করতে হয়, এমনকি মৃত্যুও হতে পারে।
সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং বাড়িঘর, কৃষিজমি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়। প্রতিবেদনে বলা হয়, ইয়হমুরে যে গোলাগুলো নিক্ষেপ করা হয়েছে তা সম্ভবত M825 সিরিজের 155 মিলিমিটার আর্টিলারি শেলের অংশ, যা বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। এই ঘটনার পর মানবাধিকার সংস্থাটি ইসরায়েলকে অবিলম্বে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি সহ ইসরায়েলের মিত্র দেশগুলোকেও সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানানো হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানে হামলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লক্ষ্য উল্লেখ করলেও বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের কৌশল এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন শাসন ব্যবস্থা পরিবর্তন, কেউ বলছেন সামরিক সক্ষমতা ধ্বংস করা। তবে বাস্তবে কোন পথে এই যুদ্ধ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা। তবে এই হামলার মধ্যেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ লক্ষ্য কি? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। যদিও প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়নি, তবে সর্বোচ্চ নেতা হত্যাসহ ধারাবাহিক হামলা সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করায় দেশটির ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে বারবার উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক ফলাফল অর্জন করা কঠিন, কারণ আকাশ থেকে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় না। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানালেও পরে আবার শর্তহীন আত্মসমর্পণের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের মতামত থাকবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, বোমা হামলার মধ্যে কোনো আলোচনা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বাস্তবসম্মত সমাধান হতে পারে চাপ সৃষ্টি করে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা। এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নীতিতে কিছু ছাড় আদায় করে যুক্তরাষ্ট্র যুদ্ধের বিজয় দাবি করতে পারে, কারণ স্থল অভিযান শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় 30 বেসামরিক নাগরিক নিহত। বাগো অঞ্চলে অভিযানে আটক শতাধিক মানুষ। মানবতা বিরোধী অপরাধ আখ্যা। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের জ্বালানি ডিপো ও তেল সরবরাহ কেন্দ্রগুলোতে আগুন জ্বলছে, আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রাজধানী তেহরান। বিশ্লেষকদের মতে এই হামলার লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংস নয়, বরং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেয়া। ইরানি কর্মকর্তারা বলছেন, এসব হামলায় শুধু জ্বালানি স্থাপনা নয়, মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে আশেপাশের এলাকাও। এ যেন আগুনের স্রোত। ইরানের রাজধানী তেহরানে জ্বালানি ডিপো ও তেল সংরক্ষণাগারে হামলার পর তৈরি হয়েছে এমন ভয়াবহ দৃশ্যের। ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন ধরে সৃষ্টি হয়েছে এমন অবস্থা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রায় 1 কোটি মানুষের শহর। ইরানের পরিবেশ বিভাগ জানিয়েছে, হামলায় তেহরানের দক্ষিণে অবস্থিত রিফাইনারি এবং আগদাসিয়ে, শহরান ও কারাজ এলাকার তেল সংরক্ষণাগার সহ অন্তত 4টি বড় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরান এলাকায় অপরিশোধিত তেল সরাসরি রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে বিপুল পরিমাণ জ্বালানি পুড়ে যাওয়ায় তেহরানের আকাশ এখন বিষাক্ত দূষণের ঘন স্তরে ঢেকে গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে, এই ধোঁয়ায় উচ্চমাত্রার বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড রয়েছে। এতে বৃষ্টির পানি অত্যন্ত অম্লীয় হয়ে উঠতে পারে, যা ত্বকে পোড়া ক্ষত তৈরি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। পরিস্থিতি বিবেচনায় বয়স্ক, শিশু ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সামরিক বিশ্লেষকদের মতে জ্বালানি অবকাঠামোতে হামলার মূল উদ্দেশ্য ইরানের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়া এবং জনগণের সহনশীলতা ভেঙে দেয়া। তবে অনেক কৌশলগত বিশ্লেষক মনে করেন এমন বোমা হামলা প্রায়ই উল্টো প্রভাব ফেলে। এতে করে জনগণ সরকারের বিরুদ্ধে নয় বরং বাইরের শত্রুর বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এরই মধ্যে সংঘাত আঞ্চলিক পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে হাইফার তেল শোধনাগার এবং কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানি স্থাপনাগুলোকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তেলবাহী জাহাজ ও কন্টেইনার জাহাজকে নিরাপদে চলাচল করাতে একটি প্রতিরক্ষামূলক নৌ মিশন গঠন করা হবে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই জলপথ দিয়ে যাওয়ায় এর নিরাপত্তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এতে ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশগুলো অংশ নিতে পারে। এর লক্ষ্য হল সংঘাত কমে আসার সঙ্গে সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ম্যাক্রোর বক্তব্যের জবাবে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হওয়া কঠিন। তার মতে এই যুদ্ধকে সমর্থন বা উস্কে দেয়া দেশগুলো পরিকল্পনায়ও স্থায়ী নিরাপত্তা আসবে না। এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে সাইপ্রাসে সামরিক শক্তি জোরদার করেছে। গ্রিস 4টি যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং তাদের 2টি আধুনিক যুদ্ধজাহাজ দ্বীপটির উপকূলে টহল দিচ্ছে। ফ্রান্সও তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টারবাহী জাহাজ এবং পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী আবার চালু করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুয়েত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। তবে সংঘাতের সমাধান না হলে এই জলপথ পুরোপুরি নিরাপদ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো। রিয়াদ বলছে, প্রতিবেশীদের লক্ষ্য করে তেহরানের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সময়ে ইরানে হামলায় জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের যুদ্ধ নিয়ে ইসরায়েল ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ আমিরাতের। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলোর ওপর ইরানের অব্যাহত হামলা অঞ্চলটির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে সমালোচনা করেছে সৌদি আরব। স্থানীয় সময় সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশীদের প্রতি তেহরানের এই বৈরিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের আছে বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে। বেসামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে দেশটি। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যদি উত্তেজনা অব্যাহত থাকে শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় মূল্য ইরানকেই দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে সৌদি কর্মকর্তারা এই বক্তব্যকে বুলি বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ওই বক্তব্যের সময় এবং তার পরেও ভিত্তিহীন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল। এদিকে ইরানের একটি পানি শোধনাগারে হামলায় সংযুক্ত আরব আমিরাত জড়িত এমন খবর প্রকাশ করে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। তবে আবুধাবি তা সরাসরি অস্বীকার করে বলেছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না এবং কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আলী রশিদ আল নুয়াইমি এসব খবরকে ভুয়া আখ্যা দিয়ে বলেন, কোনো পদক্ষেপ নিলে তা স্বীকার করার সাহস তাদের রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইরানের পাল্টা ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকিয়ে আছে ইউক্রেনের অভিজ্ঞতার দিকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে মোট 11টি দেশ কিয়েভের কাছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও কৌশল জানতে চেয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি ড্রোন মোকাবিলার বাস্তব অভিজ্ঞতাই এখন ইউক্রেনকে নতুন কৌশলগত অবস্থানে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত বাড়তে থাকায় আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত 11টি দেশ কিয়েভের কাছে ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তা চেয়েছে। তবে এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র। তবে কোন দেশগুলো এই সহায়তা চাইছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। রাশিয়ার সঙ্গে 4 বছরের যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে ইরানি নকশার শাহেদ 136 ড্রোন হামলার মুখে পড়েছে। কম খরচের এই কামিকাজে ড্রোন জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। প্রতিটি ড্রোনের দাম প্রায় 20 থেকে 35,000 ডলার। এর বিপরীতে যুক্তরাষ্ট্র যে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করে, সেগুলোর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ইউক্রেন তৈরি করেছে কম খরচের ড্রোন ইন্টারসেপ্টর। মাত্র 1 থেকে 2,000 ডলার মূল্যের এসব ড্রোন আকাশেই শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম। কিয়েভ এখন এই প্রযুক্তি ব্যাপক হারে উৎপাদন করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কৌশল দেওয়ার প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে কিছু ড্রোন বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সুরক্ষায় সহায়তার কথাও আলোচনা হয়েছে। একই সঙ্গে কিয়েভ একটি প্রতিরক্ষা বিনিময় প্রস্তাব দিয়েছে। তারা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও ইন্টারসেপ্টর সরবরাহ করতে পারে আর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে চায়, যেগুলোর ঘাটতিতে ভুগছে ইউক্রেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান থেকে গোপনে জেট ফুয়েল আমদানি করেছে মিয়ানমার। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়, গত ডিসেম্বরের পর এই জ্বালানি আমদানি করা হয়, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন। তবে কবে, কিভাবে আমদানি করা হয়েছে এবং এর মাধ্যমে কোন নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইরান সংঘাত ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি ইস্যু এখন আলোচনার কেন্দ্রে। বৈশ্বিক তেল বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। এর মধ্যেই মিয়ানমার গোপনে ইরান থেকে জেট ফুয়েল আমদানি করছে বলে খবর প্রকাশ করেছে জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র, বন্দরের নথি ও বিশ্লেষকের বরাতে গণমাধ্যমটি জানায়, সংঘাত শুরুর আগে গত ডিসেম্বরের পর এই জ্বালানি আমদানি করা হয়, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন। তবে প্রতিবেদনে কবে, কিভাবে আমদানি করা হয়েছে এবং এর মাধ্যমে কোন নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, 3টি জ্বালানির শেষটি পৌঁছায় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। এই জ্বালানি খালাস করা হয় ইয়াঙ্গুনের কাছে থিলাওয়া বন্দরের মায়ান অয়েল টার্মিনালে। এটি মূলত জেট ফুয়েল বা বিমান চলাচলে জ্বালানি মজুত রাখার একটি স্থাপনা। প্রতিবেদনে আরও বলা হয়, এমভি রিফ নামের জাহাজটি তাদের কার্গোর উৎস হিসেবে ইরাকের নাম ব্যবহার করে জালিয়াতি করেছিল। ওই চালানে কি পরিমাণ ফুয়েল ছিল তা উল্লেখ করা হয়নি। নিক্কেই এশিয়া বলছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে কার্যক্রম চালানোর জন্য 120 থেকে 150 দিনের জ্বালানি সরবরাহ রয়েছে। তবে চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকায় মিয়ানমার জান্তা এখন অন্য উৎস খুঁজতে বাধ্য হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মিয়ানমারের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত 30 বেসামরিক নাগরিক। গ্রাম ঘিরে অভিযান, আটক শতাধিক মানুষ। চলে একের পর এক ড্রোন ও বিমান হামলা। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর রাজনৈতিক সংকটে চীন, রাশিয়ার উপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে মিয়ানমারের সামরিক সরকার। মিয়ানমারের বাগো অঞ্চলের ন্যাংগ্লেবিন টাউনশিপের ইয়েইটুইন গোন গ্রামাঞ্চলের সামরিক অভিযানে অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সূত্র বলছে, অভিযানের সময় প্রায় 300 সেনা সদস্য ওই এলাকায় প্রবেশ করে এবং 1.5 শতাধিক গ্রামবাসীকে আটক করে। কারেন্ট পিস সাপোর্ট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, সেনারা গ্রামে ঢোকার সময় পালানোর চেষ্টা করলে কয়েকজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়। 2 দিন পর ওই এলাকায় কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি KNL এর সঙ্গে সংঘর্ষ শুরু হলে জান্তা বাহিনী ড্রোন ও যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায়। কিয়াংগোন ও দালাসেই গ্রামে বিমান হামলায় কয়েকজন নিহত হন।
আটক গ্রামবাসীদের একটি স্কুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কেএনইউ ও পিডিএফ নেতাদের অবস্থান জানতে চাপ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে প্রতিরোধ বাহিনীর সহায়তায় অন্তত 109 জন গ্রামবাসী পালাতে সক্ষম হন। মানবাধিকার গোষ্ঠীগুলো ঘটনাটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে মিয়ানমার। এতে দেশটির জান্তা সরকার ক্রমেই চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। জাতিসংঘে কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বেইজিং ও মস্কো কার্যত জান্তা সরকারের প্রধান আন্তর্জাতিক ভরসায় পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারের অর্থনৈতিক সংস্কার ও সামরিক ব্যবসায়িক স্বার্থে চাপ তৈরি হওয়াও 2021 সালের অভ্যুত্থানের একটি বড় কারণ ছিল। সেই অভ্যুত্থানের পর দেশ জুড়ে গৃহযুদ্ধ, অর্থনৈতিক পতন এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও তীব্র হয়েছে, যা মিয়ানমারকে ক্রমেই চীন রাশিয়ার প্রভাব বলয়ের দিকে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত 5 বছরে ইউরোপের অস্ত্র আমদানি 3 গুণের বেশি বেড়েছে। তবে একই সঙ্গে দ্রুত বাড়ছে ইউরোপের নিজস্ব অস্ত্র উৎপাদন ও রপ্তানিও। নতুন প্রতিবেদন বলছে বিশ্ব অস্ত্র বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন এনেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে 2021 থেকে 25 সালের মধ্যে ইউরোপীয় দেশগুলোর বড় অস্ত্র আমদানি আগের 5 বছরের তুলনায় 3 গুণের বেশি বেড়েছে। এই অস্ত্রের প্রায় 48% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। SIPRI বলছে ইউরোপের অনেক দেশ এখনও উন্নত প্রযুক্তির অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বিশেষ করে F-35 যুদ্ধবিমান বা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। তবে একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা যাচ্ছে। SIPRI এর তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সম্মিলিত অস্ত্র রপ্তানি গত 5 বছরে 36% বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের 27% এবং চীনের 11% বৃদ্ধির চেয়েও বেশি। বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানির প্রায় 28% ইউরোপীয় ইউনিয়নের দখলে, যা রাশিয়ার রপ্তানির তুলনায় 4 গুণ এবং চীনের তুলনায় প্রায় 5 গুণ বেশি। একই সময় রাশিয়ার অস্ত্র রপ্তানি গত 5 বছরে 64% কমেছে বলে জানিয়েছে SIPRI। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের অস্ত্রই বেশি ব্যবহার করছে, ফলে রপ্তানি অনেকটাই কমে গেছে। একই সঙ্গে অনেক দেশ রুশ অস্ত্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। এ কারণে রাশিয়ার বড় ক্রেতাদের অনেকেই এখন অন্য সরবরাহকারীর দিকে ঝুঁকছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী। এখন পর্যন্ত প্রায় 195 বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ব্রাসেলস। এর একটি বড় অংশ ইউরোপীয় অস্ত্র শিল্পে বিনিয়োগ হিসেবে ফিরে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে এগোচ্ছে ইউরোপ। কারণ রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। মাদক পাচার বিরোধী অভিযানে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলা চালিয়ে 6 জনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটন বলছে নৌকাটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। তবে এ ধরনের হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। গত বছরের সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। সেই অভিযান শুরুর পর পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন নৌকায় হামলায় এখন পর্যন্ত অন্তত 157 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে এসব অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব কমই প্রমাণ প্রকাশ করেছে যে লক্ষ্যবস্তুগুলো সত্যি মাদক বহন করছিল। সমালোচকদের মতে এই ধরনের হামলার আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রথম অভিযানের পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর পুনরায় হামলার অভিযোগ ওঠার পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকাতে এই সামরিক অভিযান কার্যকর হয়েছে এবং এখন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। তবে সমালোচকরা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের বেশিরভাগই স্থলপথে মেক্সিকো হয়ে প্রবেশ করে। এতেই নৌকায় হামলাগুলোর কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার গভীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র, অস্ত্র কারখানা ও গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে ইউক্রেনের
একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। এদিকে ড্রোন যুদ্ধ, সাইবার হামলা ও কূটনৈতিক আলোচনা সব মিলিয়ে আরও জটিল হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের পাশাপাশি এখন চলছে প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতির বহু স্তরীয় সংঘর্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাশিয়ার ভেতরে একাধিক দূরপাল্লার হামলা চালিয়েছে তাদের বাহিনী। এতে লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার সামরিক শিল্প, অবকাঠামো, ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ও গোলাবারুদ ভান্ডার। ইউক্রেনীয় বাহিনীর দাবি, এসব অভিযানে 3টি প্রতিরক্ষা শিল্প কারখানা, একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র এবং 2টি বড় অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, 12ই ফেব্রুয়ারির ভলভোগ্রাদ অঞ্চলের কোটলুবান এলাকায় একটি বড় অস্ত্র ভান্ডারেও হামলা চালানো হয়। সেখানে FP5 ফ্লেমিঙ্গো দূরপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানায় কিয়েভ। একই সময় উডমুর্ত প্রজাতন্ত্রের ভোটকিন্স প্লান্টে হামলার কথাও বলা হয়েছে, যেখানে রাশিয়ার RS-24 ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও কিনজাল ব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরি হয়। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দোনেৎস্ক অঞ্চলের হলুবিভকা নামের একটি গ্রাম দখল করেছে তাদের বাহিনী। একই রাতে ইউক্রেন রেকর্ড সংখ্যক 754টি ড্রোন দিয়ে হামলা চালায় বলেও দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ বলছে, 2024 সালের পর প্রথমবারের মতো এক মাসে তারা যত এলাকা পুনর্দখল করেছে তার চেয়ে কম এলাকা দখল করেছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও চলছে টানাপোড়েন। আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের আলোচনায় বন্দি বিনিময় ও মানবিক ইস্যুতে কিছু অগ্রগতি হলেও ভূখণ্ড নিরাপত্তা প্রশ্নে অচলাবস্থা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে মস্কো আলোচনাকে সময় নেয়ার কৌশল হিসেবে ব্যবহার করছে, আর ওয়াশিংটন দ্রুত কোনো সমঝোতা চাইছে রাজনৈতিক চাপের কারণে। পাশাপাশি সংঘাত ছড়িয়েছে সাইবার জগতেও। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়ার FSB ঘনিষ্ঠ হ্যাকার ইউনিট সেন্টার 16 ইউক্রেনের বাইরে ইউরোপের অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যের গণমাধ্যমে মুসলিমদের নিয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে নতুন এক গবেষণায়। 40,000-এর বেশি প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, প্রায় 70% খবরেই ইসলাম বা মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এমন কভারেজ বাড়াতে পারে ঘৃণা ও বৈষম্য। যুক্তরাজ্যের গণমাধ্যমে মুসলিমদের উপস্থাপন নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে নতুন এক গবেষণা। মিডিয়ায় মুসলিমদের চিত্রায়ন পর্যবেক্ষণকারী সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং প্রায় 30টি সংবাদ মাধ্যমের 40,000 প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছে, এর প্রায় 70% ইসলাম বা মুসলিমদের সঙ্গে নেতিবাচক আচরণ বা বৈশিষ্ট্যকে যুক্ত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রায় 20,000 প্রতিবেদন ছিল উচ্চমাত্রার পক্ষপাত। সংস্থাটির পরিচালকের মতে, একটি পুরো সম্প্রদায়কে বারবার সন্দেহ বা হুমকির দৃষ্টিতে উপস্থাপন করা হলে তা জনমত, রাজনৈতিক আলোচনা এবং ব্রিটিশ মুসলিমদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। গবেষণাটি বলছে, ডানপন্থী দর্শকদের লক্ষ্য করে কাজ করা কিছু সংবাদ মাধ্যমে এমন পক্ষপাত বেশি দেখা যায়। এর মধ্যে ম্যাগাজিন দ্য স্পেকটেটর এবং টেলিভিশন চ্যানেল জিবি নিউজকে 5টি সূচকেই সবচেয়ে বেশি পক্ষপাত দুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ডেইলি এক্সপ্রেস, দ্য সান, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমসের মতো কয়েকটি পত্রিকার নামও এসেছে প্রতিবেদনে। অন্যদিকে আইটিভি, মেট্রো, বিবিসি, PA নিউজ এজেন্সি, দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস, লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড ও স্কাই নিউজকে তুলনামূলকভাবে কম পক্ষপাত দুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, কিছু ক্ষেত্রে ভিত্তিহীন দাবি যাচাই না করে প্রচার করাও সমস্যা বাড়াচ্ছে। এদিকে যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধও বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত এক বছরে মুসলিমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক ঘৃণাজনিত অপরাধ প্রায় 19% বেড়েছে। বিশ্লেষকদের মতে গণমাধ্যমে নেতিবাচক উপস্থাপন জনমতকে প্রভাবিত করে এবং সমাজে বিভাজন বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা বাড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছে। এছাড়া কুয়েতের ইকামাধারী যেসব প্রবাসী বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রম করেছে,
তাদের 3 মাস পর্যন্ত অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে। এসব সুবিধা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে। স্থানীয় সময় রোববার দুপুরে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে অনলাইনে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নির্দেশনাগুলো মেনে চললে বিপদটা অনেক কমে যায়। আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতভর তেহরানের দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় 30 বেসামরিক নাগরিক নিহত। বাগো অঞ্চলে অভিযানে আটক শতাধিক মানুষ। মানবতা বিরোধী অপরাধ আখ্যা। এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 6। মাদক পাচারের অভিযোগ ওয়াশিংটনের, আক্রমণের বৈধতা নিয়ে প্রশ্ন। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।